ঈশ্বর যেন সমস্ত সৌন্দর্য এখানেই এনে ঢেলে দিয়েছে। তুমি কি কারণে ঘুরছো সেটা তুমিই জানো। এই মোমবাতিটার মধ্যে আমি দুবার দুটো জিনিস করব, ভালো করে দেখবে। একবার আমার আঙুলটাকে এই মোমবাতির আগুনের মধ্যে দিয়ে আমি কিন্তু নিয়ে গেলাম, দেখতে পেলে? কিন্তু আমার কিছু হলো? কিছু কিন্তু হলো। এই মোমবাতিটার থেকে অনেকটা দূরে আমি আমার আঙুলটাকে ধরে রাখলাম, ঠিক? কিন্তু এই কিছুক্ষণ ধরে রাখার পর আমি কিন্তু আর ধরে রাখতে পারছি না, আমার আঙুল কিন্তু গরম হয়ে যাচ্ছে। তাহলে ভাবো, আমি এইভাবে ধরে রাখছি কিন্তু আগুনের সঙ্গে টাচ হয়নি, কিন্তু যখন ধরে রাখছি তখন আমার আঙুলটা গরম হচ্ছে, কিন্তু যখন এইভাবে নিয়ে যাচ্ছি তখন কিন্তু আমার আঙুলের অ্যাজ সাচ কিছু হচ্ছে। ধরো তুমি বিকেলবেলা টিউশন থেকে ফিরছিলে, সাইকেলে বা বাইকে করে তুমি যাচ্ছিলে রাস্তা দিয়ে, হঠাৎ করে তোমার চোখের সামনে খুব সুন্দর একটা জিনিস ধরা পড়লো। তারপর সেই জিনিসটা দেখে তোমার মনে হলো ঈশ্বর যেন সমস্ত সৌন্দর্য এখানেই এনে ঢেলে দিয়েছে। তাই তুমি কি করলে? তুমি সাইকেল নিয়ে সেই জিনিসটার চারিদিকে ঘোরা শুরু করলে। এবার ভাবো, ঠিক একই রকমভাবে আমাদের পৃথিবী কিন্তু সূর্যের চারিদিকে ঘুরছে। কিন্তু তুমি কি কারণে ঘুরছো সেটা তুমিই জানো, কিন্তু সূর্যের চারিদিকে পৃথিবী কি কারণে ঘুরছে সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে মহাকর্ষ বলের জন্য। কিন্তু তুমি ভাবো, তুমি যখন সেই সুন্দর জিনিসটার আশেপাশে সবসময় ঘুরছো, তখন সবসময় কি একই ডিস্টেন্স বজায় রেখে ঘুরতে পারছো? কখনো তোমার মন বলবে যে সুযোগ পেলে একটু কাছ দিয়ে ঘুরি, কখনো আবার একটু দূর দিয়ে ঘুরবে, তাই না? তো আমাদের পৃথিবীও ঠিক যখন সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তখন কি বৃত্তাকার পথে ঘুরছে এবং মাঝখানে কেন্দ্রে সূর্য আছে, নাকি সেটা অন্যরকম কোনো একটা পথে ঘুরছে? আবার ঘোরার সময় তার সমস্ত পজিশনে বেগ কি একই রকম থাকছে? আবার তুমি ভাবো, আমাদের এই পৃথিবীর ওপরে যখন আলাদা আলাদা ঋতু পরিবর্তন হয়, কখনো গ্রীষ্ম কখনো শীতকাল, তাহলে আমরা গ্রীষ্মকাল মানে কি আমাদের পৃথিবী সূর্যের কাছাকাছি আছে, বা শীতকাল মানেই কি আমাদের পৃথিবী সূর্য থেকে অনেকটা দূরে ঘুরছে, সেই কারণেই কি আমাদেরকে ঠান্ডা অনুভব হয় বা টেম্পারেচার কম ফিল করি? তাহলে হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এডিফিনিটি। আমি অভিজিৎ দাস। তোমাদের এই চ্যানেলে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে টার্গেট করে ক্লাস 11 এবং 12-এর ফিজিক্সের সেমিস্টার ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ ব্যাক টু ব্যাক ভিডিও আপলোড করব। তাহলে চলো আমার সঙ্গে ফিজিক্সকে ফিল করা যাক। তাহলে এই ভিডিওতে আমরা যেই সমস্ত প্রশ্নগুলো পেলাম, অর্থাৎ কোনো গ্রহ বা উপগ্রহ কোনো নক্ষত্র বা গ্রহকে সেন্টার করে যখন ঘোরে, তখন তার বৃত্তপথটা অ্যাকচুয়ালি বৃত্তাকার হয় নাকি তার কক্ষপথ অন্যরকম কিছু একটা হয়, সেটা আমরা দেখব। তাহলে এই আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দেখছি সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহগুলো ঠিক উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে না, এই মাঝে সেন্টারে কোনো একটা স্টারকে রেখে প্ল্যানেটগুলো কিন্তু বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তাহলে অ্যাকচুয়ালি ঠিক কিভাবে ঘুরবে এই ব্যাপারগুলো আমাদের সামনে যিনি বা যে বিজ্ঞানী এনে উপস্থাপন করলেন তিনি হলো স্যার কেপলার। তো স্যার কেপলার আমাদেরকে 3খানা সূত্র দিলেন। তো ফার্স্ট ল কি? ফার্স্ট ল হচ্ছে যে তিনি বলছেন, যখন কোনো একটা নক্ষত্রকে কেন্দ্র করে কোনো একটা গ্রহ যখন ঘোরে, তখন সে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, বৃত্তাকার কিন্তু না। তাহলে কি বললো? সে যখন ঘুরবে সে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে। ক্লিয়ার? আর আমরা ম্যাথে পড়েছি যে উপবৃত্তের কিন্তু সেন্টার বলে কিছু হয় না। ক্লিয়ার? উপবৃত্তের সেন্টার বলে আদৌ কিছু হয় না। কি হয়? উপবৃত্তের হয় ফোকাস। তাহলে আমরা জানি একটা উপবৃত্তের দুটো ফোকাস হয়, একটা এই দিকে একটা এই দিকে। তো স্যার কেপলার তাহলে খুব সহজ কথায় বললেন যে যখন কোনো নক্ষত্রকে কেন্দ্র করে কোনো গ্রহ ঘুরবে, তখন সে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে। আর সেই উপবৃত্তের যে কোনো একটা ফোকাসে সেই নক্ষত্রটা অবস্থান করবে। মানে ঠিক এই রকম, এখানে যদি থাকে তোমার সেই নক্ষত্র, তাহলে সেই নক্ষত্র থাকলো এই উপবৃত্তের একটা ফোকাসে, আর এই গ্রহটা তো এই উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। বোঝা গেল? তাহলে নক্ষত্র ফোকাসে আর উপবৃত্তাকার কক্ষপথে গ্রহটা ঘুরবে। এটা কিন্তু আমাদেরকে দিল কেপলার ফার্স্ট ল। তাহলে কেপলার ফার্স্ট ল খুব সিম্পল। তাহলে এবার আমরা দেখব কেপলার সেকেন্ড ল। তো কেপলার সেকেন্ড ল কি? কেপলার সেকেন্ড ল খুব সিম্পল, বলছে যে এই রকম উপবৃত্তাকার কক্ষপথে যখন গ্রহটা ঘুরছে,
তখন সেই গ্রহ, এটা যদি সেই গ্রহ হয় তাহলে সেই গ্রহ এবং এই নক্ষত্র, এই গ্রহ এবং নক্ষত্রের সংযোজক যেই সরলরেখা, ক্লিয়ার, সেই সংযোজক সরলরেখাটা তো বারবার পাল্টাচ্ছে, তুমি বোঝো। একবার এ পজিশনে যদি ছিল তাহলে এই এ পজিশনে এটা ছিল রেখাটা, এ পজিশন থেকে যখনই গ্রহটা বি পজিশনে গেল তখন এই রেখাটা পাল্টে গেল। এবার সূত্র কি বলছে যে এই সংযোজক সরলরেখা তার কিনা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। মানে ব্যাপারটা কিরকম, এটা যদি গ্রহ হয়, এটা যদি নক্ষত্র হয়, সাপোজ এটা আমাদের পৃথিবী, এটা আমাদের সূর্য, তাহলে এই যে সংযোজক সরলরেখা এটা কিনা সব সময় এর দৈর্ঘ্য চেঞ্জ হবে, কারণ এটা বৃত্তাকার কক্ষপথ না, এটা উপবৃত্তাকার কক্ষপথ। তাহলে এক সময় এইটা ছিল, এক সময় এটা হলো, তাহলে এই রেখাটা কতটা ক্ষেত্রফল অতিক্রম করলো, তো এই গ্রিন ক্ষেত্রফলটা, ক্লিয়ার, বোঝা যাচ্ছে? তো বলছে এই ক্ষেত্রফলটা যে অতিক্রম করছে, মানলাম আমি এখান থেকে এখানে ডিটি টাইমে গেল, তাহলে ডিটি টাইমে এই ক্ষেত্রফলটা অতিক্রম করলো। তো অন্য কোনো একটা পজিশনে যখন এই গ্রহটা আবার যাবে, আমি ধরলাম এই সি পজিশনে গেল, তাহলে এই পজিশনেও কিন্তু ওই ডিটি টাইমে একই পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করবে, বোঝা গেল? মানে সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, মানে এর ক্ষেত্রীয় বেগ বা এরিয়াল ভেলোসিটি যেটাকে আমরা বলি, সেই এরিয়াল ভেলোসিটি কিন্তু সমান থাকবে। ওকে, মানে কি এই ব্যাপারটার সিগনিফিকেন্স কিন্তু খুব বেশি, তুমি একটু ভালো করে বোঝো যে যখন এই লাইনটা এখানে যাবে তখন যদি এটা ডিটি টাইম লাগে, তাহলে এই ক্ষেত্রফলটা কতটা অতিক্রম করলো, গ্রহটা কিন্তু কোনো ক্ষেত্রফল অতিক্রম করলো না, কিন্তু এই সংযোজক সরলরেখাটা এই জায়গা থেকে এই জায়গায় গেল, মানে এই পরিমাণ ক্ষেত্রফল কিন্তু সে অতিক্রম করলো, বোঝা গেল? আবার সে যখন অন্য একটা পজিশনে এখান থেকে আবার আরেকটু সামনের দিকে এগিয়ে যাবে, তখনও কিন্তু সে এই ডিটি টাইমে একই পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করবে। তাহলে জিনিসটাকে একটু ভালো করে বোঝো যে এই একই পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করতে গিয়ে যদি এখানে ক্ষেত্রফলটা বেশি, কারণ আমরা দেখতে পাচ্ছি দাগটা এত বড়, ক্লিয়ার, কিন্তু এখানে কিন্তু এই দাগটা এতটাই ছোট, আবার যখন এই দিকে গেল তখনও দাগটা এতটাই ছোট, তাহলে সে যদি এইটুকু পরিমাণই ভাবে অ্যাকচুয়ালি গ্রহটা কিন্তু এই পজিশন থেকে এই পজিশনে জাস্ট এতটা যাচ্ছে, গ্রহটা তো জাস্ট এতটা যাচ্ছে, আবার এখানেও গ্রহটা যদি ভাবে যে আমি ডিটি টাইমে ঠিক এতটাই আসবো, ক্লিয়ার, তাহলে কিন্তু ও একই পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করতে পারবে, তুমি বলো? তখন ক্ষেত্রফলটা জাস্ট এতটা হবে, তাহলে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল কিন্তু একই না, তাহলে ডিটি টাইমে এ এখানে যতটা সরণ ঘটালো, এখানেও যদি আমি সরণটা একই পরিমাণ ধরি তাহলে কিন্তু ক্ষেত্রফল একই হবে না। কিন্তু এখানে আমার সরণ নিয়ে মাথা ব্যথা নেই, এখানে আমাকে কি দেখতে হবে, যে এখানে আমাকে দেখতে হবে যে এই ক্ষেত্রফলটা যাতে একই হয়। তাহলে এখানে যেহেতু এই রেখাগুলো বা এই সংযোজক সরলরেখার মানটা এর থেকে অনেকটা ছোট, তাহলে এই একই ক্ষেত্রফলের সমান হতে গেলে ওকে এই ডিটি সময়ে কি আরো বেশি যেতে হবে, তবেই এই ক্ষেত্রফলটা গিয়ে এই ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে, বোঝা গেল? তাহলে অ্যাকচুয়ালি সেকেন্ড ল কি বলতে চাইলো, অ্যাকচুয়ালি সেকেন্ড ল বলতে চাইলো যে কোনো একটা গ্রহ যখন নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে, তখন যেহেতু তার কক্ষপথ উপবৃত্তাকার, তাহলে উপবৃত্তাকার কক্ষপথে আমরা কি জানি, কখনো এই দৈর্ঘ্যটা বেশি, মানে এই সংযোজক সরলরেখাটা কখনো এত বড়, আবার কখনো এত ছোট, ঠিক, কিন্তু এই সংযোজক সরলরেখা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে, বোঝা গেল? তার মানে যদি এখানে ক্ষেত্রফলটা এতটা হয়, সময় যদি লাগে ডিটি, তাহলে এই ডিটি সময়ে সে আবার একই ক্ষেত্রফল অতিক্রম তাকে করতে হবে। এবার একই ক্ষেত্রফল অতিক্রম করতে গিয়ে তাকে যদি বেশি যেতে হয় তো বেশি যাবে। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারছি যে যদি বেশি যেতে হয়, মানে এখানে ডিটি সময় এ থেকে বিতে গেল, তাহলে সে গেল হচ্ছে এ টু বি, কিন্তু এখানে ডিটি সময়ে সে গেল সি থেকে ডিতে, মানে সি থেকে ডিতে। এবার তুমি ভাবো যে একই টাইম ডিটি, কিন্তু এই এ থেকে বি যা দৈর্ঘ্য এতটা, কিন্তু সি থেকে ডি তার দৈর্ঘ্য কিন্তু অনেক বেশি, তাহলে এই এ থেকে বি এর দৈর্ঘ্য যা, সি থেকে ডি এর দৈর্ঘ্য কিন্তু অনেক বেশি। তাহলে তুমি ভাবো যে গ্রহটা এখানে যতটা বেগে এ থেকে বিতে যাবে, এখানে তাকে অনেকটা বেশি যেতে হবে, কিন্তু সময় তার হাতে একই। তাহলে এখানে যখন সি থেকে ডিতে যাবে তখন তার কক্ষপথে যাওয়ার যে পরিক্রমণ বেগ, সেই বেগটা কি এ থেকে বিতে যাওয়ার সময় যে বেগ ছিল তার সঙ্গে সমান থাকবে না বেশি হবে? তো স্বাভাবিক ব্যাপার বেশি হবে। কেন? এখানে যদি তাকে আমি 1 ঘন্টা দিই এ থেকে বিতে যেতে, এখানে তাকে সমান ক্ষেত্রফল অতিক্রম করতে সে কিন্তু বাধ্য, কারণ তাকে কেপলারের সেকেন্ড ল মানতে হবে। তাহলে তাকে
সি থেকে ডিতে যেতে এই 1 ঘন্টাতেই সাপোজ, তাই কিন্তু অনেকটা বেশি যেতে হচ্ছে, তাহলে তার পরিক্রমণ বেগ কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি সে সমান ক্ষেত্রফল অতিক্রম করছে, কিন্তু তার ফলে আমরা রেজাল্ট কি পাচ্ছি? রেজাল্ট পাচ্ছি যে এই গ্রহটা উপবৃত্তাকার কক্ষপথে ঘোরার সময় সব জায়গায় কিন্তু তার বেগ, তার পরিক্রমণ বেগ কিন্তু আলাদা। সে যখন এই সূর্য থেকে দূরে থাকছে বা নক্ষত্র থেকে দূরে থাকছে, তখন তার বেগ যা বা যতটা, সে যখন সূর্যের বা নক্ষত্রের কাছে থাকছে তখন তাকে কিন্তু অনেক জোরে এগোতে হচ্ছে। বোঝা গেল? কারণ এই সংযোজক সরলরেখাটা তখন ছোট, তাকে অনেকটা বেশি জায়গা জুড়ে আসবে, তবে একই ক্ষেত্রফল সে অতিক্রম করতে পারবে। তাহলে কি পেলাম আলটিমেটলি? যে এই পজিশনে তার বেগ অনেক কম, আর এই পজিশনে তাকে যেহেতু একই সময় অনেকটা যেতে হচ্ছে, তাই তার পরিক্রমণ বেগ অনেকটা বেশি। এবার এই যে আলাদা পজিশনে, এই পজিশনে বেগ তাহলে আমরা কি পেলাম? এই পজিশনে আমরা বেগ পেলাম কম, আর এই পজিশনে আমরা বেগ পেলাম কি? অনেক বেশি। ক্লিয়ার? তো এই জিনিসটা আমাদের এই ডেইলি লাইফে এতটা সিগনিফিক্যান্ট, তুমি কি করে বুঝবে? তুমি ভাবো, তোমাকে যদি আমি খুব সিম্পলি বলি যে তুমি শীতকাল কখন অনুভব করো আর গ্রীষ্মকালই বা কখন অনুভব করো, তাহলে হয়তো তোমরা আজকের এই ক্লাসের আগে পর্যন্ত এটা বলতে পারবে, বা হয়তো তোমরা বলে থাকবে যে স্যার, আমরা যখন সূর্যের কাছে থাকি তখন আমাদের গ্রীষ্মকাল, আর আমরা যখন সূর্য থেকে অনেক দূরে থাকি, মানে আমাদের পৃথিবী যখন অনেক দূরে থাকে, তখন স্যার অনেকটা দূরে, তাই আমাদের শীতকাল। কিন্তু অ্যাকচুয়ালি না। তো তুমি ভাবো, এই হচ্ছে একটা মোমবাতি। এই মোমবাতিটার মধ্যে আমি দুবার দুটো জিনিস করব, ভালো করে দেখবে। একবার আমার আঙুলটাকে এই মোমবাতির আগুনের মধ্যে দিয়ে আমি কিন্তু নিয়ে গেলাম, দেখতে পেলে? কিন্তু আমার কিছু হলো? কিছু কিন্তু হলো না। তাহলে আমি আগুনের একদম কাছ দিয়ে গেলাম, কিন্তু পরের এক্সপেরিমেন্টে আমরা কি করব? এই মোমবাতিটার থেকে অনেকটা দূরে আমি আমার আঙুলটাকে ধরে রাখলাম, ঠিক? কিন্তু এই কিছুক্ষণ ধরে রাখার পর আমি কিন্তু আর ধরে রাখতে পারছি না, আমার আঙুল কিন্তু গরম হয়ে যাচ্ছে। তাহলে ভাবো, আমি এইভাবে ধরে রাখছি কিন্তু আগুনের সঙ্গে টাচ হয়নি, কিন্তু যখন ধরে রাখছি তখন আমার আঙুলটা গরম হচ্ছে, কিন্তু যখন এইভাবে নিয়ে যাচ্ছি তখন কিন্তু আমার আঙুলের অ্যাজ সাচ কিছু হচ্ছে না। তো এই ব্যাপারটা থেকে তুমি কি বুঝলে? যে আমরা তখনই কোনো একটা জিনিসের গরম বা তাপটা অনুভব করি যখন আমরা সেই তাপটাকে শোষণ করার একটা সময় পাই। মানে আগুনের উৎস আছে বা তাপের উৎস আছে, সে শুধু উৎসের কাছে গেলে হবে না, তাপটা তোমার শরীরে আসবে, তোমার শরীর সেটাকে শোষণ করবে, তবে তুমি তাপটাকে অনুভব করবে। তার মানে তোমার একটা সময়ের দরকার। তাই তুমি যখনই আগুনের মধ্যে দিয়ে আমি খুব জোরে গেলাম, মানে আমার বেগটা বেশি, তাহলে আগুনের সঙ্গে টাচ করলো ঠিকই, কিন্তু আমি সেই সময়টা পেলাম না যে তাপটা আমার শরীর শোষণ করবে। কিন্তু সেকেন্ড টাইমে যখন আমি আগুনের কাছে, মোমবাতির শিখার কাছে আমার আঙুলটাকে ধরে রাখলাম, কিন্তু ধরে রাখলাম মানে স্থির রাখলাম, তাহলে তাপটা আসলো এবং আমার শরীর সেটাকে শোষণ করতে পারলো। বোঝা গেল? তাই আমি তাপটা অনুভব করলাম। তাহলে তুমি কি বুঝলে এবং এই এক্সপেরিমেন্টটাই বা আমি কেন দেখালাম? একটু ভাবো, এতক্ষণ থেকে আমরা কেপলার সেকেন্ড ল থেকে কি পেলাম? যে যখন এই দূর দিয়ে যাচ্ছে পৃথিবী, তখন এই দূর দিয়ে যাওয়ার সময় সে কিন্তু আস্তে আস্তে যাচ্ছে। বোঝা যাচ্ছে? তাহলে যখন দূর দিয়ে যাচ্ছে তখন তার বেগ কম, আমরা একটু আগে পেলাম। ক্লিয়ার? কিন্তু যখন এই কাছে দিয়ে যাচ্ছে তখন তার বেগ অনেক বেশি, তাকে অনেক জোরে আসতে হচ্ছে, তার পরিক্রমণ বেগ বেশি। তাহলে এখানে যদি আস্তে আস্তে যাই, তাহলে এই সূর্যের তাপটা ও শোষণ করার একটা সময় পাচ্ছে। যেমন আমি মোমবাতির শিখার কাছে আমার আঙুলটা ধরে রেখেছিলাম, আমার আগুনের সঙ্গে টাচ করেনি, দূরে ছিলাম, কিন্তু এক জায়গায় ধরে রেখেছিলাম, তাই আমি গরমটা অনুভব করছিলাম। সিমিলার, এ সূর্য থেকে দূরে আছে কিন্তু আস্তে আস্তে যাচ্ছে, তাই এ কিন্তু এবার তাপটা অনুভব করবে। তাহলে এখানে হবে আমাদের অ্যাকচুয়ালি কি? সামার। বোঝা যাচ্ছে? তাহলে আমাদের গ্রীষ্মকাল হবে এই পজিশনে, কারণ এখানে পৃথিবী আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু দূরে আছে কিন্তু আস্তে আস্তে যাচ্ছে, তাই এখানেই হবে আমাদের গ্রীষ্মকাল। আর আমাদের শীতকাল হবে এখানে। কেন এখানে শীতকাল? এই কারণে হবে কারণ পৃথিবী সূর্যের কাছে আছে, কিন্তু এত তাড়াতাড়ি চলে যাচ্ছে যে তাপটাকে আমি শোষণ করার সময়ই পাচ্ছি না। যেমন ওই আগুনের শিখার মধ্যে দিয়ে আমি যখন আঙুলটাকে নিয়ে গেলাম, তখন তাপটাকে শোষণ করার সময় পেলাম না, তাই আমি কোনো গরম অনুভব করলাম না। তাহলে এখানে হবে আমাদের উইন্টার। তাহলে উইন্টার কেন? উইন্টার এই কারণে, কারণ পৃথিবী সূর্যের কাছে আছে ঠিকই, কিন্তু এত জোরে এগোচ্ছে যে সে ওই তাপটাকে শোষণ করার সময় পাচ্ছে না।
বোঝা গেল? তাহলে তুমি যদি এরকম ক্যালেন্ডার দেখো তাহলে দেখবে এইখানে হবে জুলাই অগস্ট মানে গ্রীষ্মকাল, আর এখানে হবে আমাদের জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মানে শীতকাল। বোঝা গেল? তাহলে আমরা যেটা কেপলারস ল না জেনে ভাবতাম যে সূর্য থেকে দূরে থাকলে শীতকাল, সূর্যের কাছে থাকলে গ্রীষ্মকাল, কনসেপ্টটা কিন্তু একদম উল্টো। যে সূর্য থেকে দূরে থাকলে পৃথিবী আস্তে আস্তে যায়, তাই তাপ শোষণ করার সময় পাই, তাই সেখানে গ্রীষ্মকাল। সূর্যের কাছে থাকলে পৃথিবী খুব জোরে যায়, তার পরিক্রমণ বেগ অনেক বেশি, তাই সে সূর্যের কাছে আছে কিন্তু তাপ শোষণ করার সময় পাচ্ছে না, তাই সেখানে উইন্টার বা শীতকাল। ক্লিয়ার? তাহলে এই যে আমরা কেপলার সেকেন্ড ল পেলাম যে এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট, এইটা আমাদেরকে এবার তাহলে প্রুভ করতে হবে। ক্লিয়ার? তো প্রুভ করার জন্য আমি কি করলাম, আমি এখানে একটা প্যারাবোলা আমি এখানে একটা ইলিপস আঁকলাম বা একটা উপবৃত্ত আঁকলাম। সেই উপবৃত্তের আমি ধরলাম সাপোজ এখানে পৃথিবী আছে, আর কিছু দূর এগিয়ে পৃথিবী একটা সময় পর ডিটি সময় পর আমি ধরলাম এখানে গেল। কোথায় গেল? ই ড্যাশ পজিশনে গেল। তাহলে এবার পৃথিবী অ্যাকচুয়ালি কতটা এরিয়া অতিক্রম করলো, তাহলে আমি সেটাকে ধরলাম ডিএ। তাহলে অ্যাকচুয়াল এরিয়া কতটা? অ্যাকচুয়াল এরিয়া আমি কত পাবো বলো? পাবো হচ্ছে এস ই ই ড্যাশ। তাহলে এই যে এরিয়াটা এস ই ই ড্যাশ, এই অ্যাকচুয়াল এরিয়াটা পৃথিবী ডিটি টাইমে গেল। কিন্তু এই ক্যালকুলেশনের সুবিধার্থে আমি কি করব, এই এরিয়াটাকে একটু আমি চেঞ্জ করলাম। কিরকম? আমি এইটা তুমি বুঝতেই পারছো, এই দাগটা যতটা বড় এইটা অনেকটা ছোট, মানে এস ই যতটা এস ই ড্যাশ তার থেকে ছোট। আমি মিডিলে একটা দাগ ধরে নিলাম, যেটাকে আমি ধরলাম আর। ক্লিয়ার? তাহলে এইটা এর থেকে আরটা বড়, আবার এর থেকে ছোট। তাহলে সুবিধে কি হলো, আমি যদি এখন এই ক্ষেত্রফলটা নিয়ে ভাবি এ বি এস, তাহলে দেখো এই যে এস এ বি এই ক্ষেত্রফলটা এস ই ই ড্যাশের সমান কিন্তু না, কিন্তু প্রায় সমান। কেন? কারণ তুমি ভাবতে পারো আমার হাতে প্রথমে ছিল এই ক্ষেত্রফলটা। ক্লিয়ার? এই ক্ষেত্রফলটা থেকে আমি একটা পোরশন বাদ দিলাম, এই পোরশনটা বাদ দিলাম, আর এই পোরশনের সমান আমি এই দিকে একটু অ্যাড করলাম। তাহলে ভাবো তুমি ক্ষেত্রফলটা এখন কতটা পেলে? তাহলে ক্ষেত্রফলটা প্রথমে ছিল তোমার এতটা। ক্লিয়ার? এস ই ই ড্যাশ, কিন্তু এখন হয়ে গেল কত? এস এ বি। ক্লিয়ার? তাহলে এস এ বি আমি পুরোপুরি একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি। তাহলে আমি এটাকে অ্যাপ্রক্সিমেট ধরে নিতে পারি এস এ বি। তাহলে এস এ বির ক্ষেত্রফল কত হবে তুমি বলো? তুমি পাবে হাফ আর, তাহলে এটা হলো আর, আর এই অ্যাঙ্গেলটা যদি ডি থিটা হয় তাহলে এবি তুমি কত পাবে? এবি তুমি পাবে হচ্ছে আর ডি থিটা। তাহলে আমি এরিয়াটা কত পেলাম? হাফ আর স্কোয়ার ডি থিটা। ক্লিয়ার হয়েছে? এবার তাহলে এটা তো হলো এরিয়া, কিন্তু আমার কি চাই? আমাকে বার করতে হবে এরিয়াল ভেলোসিটি। তাহলে তুমি এটাকে টাইম দিয়ে ভাগ করো, তাহলে ডিএ ডিটি যদি তুমি করো তাহলে কি পাবে? হাফ আর স্কোয়ার ডি থিটা বাই ডিটি। তো ডি থিটা ডিটি কি হয় আমি জানি, কৌণিক সরণ বাই সময়, তাহলে হয় হাফ আর স্কোয়ার ওমেগা। ক্লিয়ার? যেখানে ওমেগা হলো কৌণিক সরণ বাই সময়, তার মানে কৌণিক বেগ। ক্লিয়ার? তাহলে আমি পেলাম ডিএ ডিটি হলো হাফ আর স্কোয়ার ওমেগা। এবার তুমি যদি এখানে ধরো যে পৃথিবীর যখন ঘুরছে সূর্যের চারিদিকে তখন তার কৌণিক ভরবেগ কত, তাহলে তুমি রাশিমালা পাবে কি জানি আমরা, এল ইকুয়ালস টু আর ক্রস পি। আর হলো ব্যাসার্ধ আর পি হলো তার রৈখিক ভরবেগ। তাহলে রৈখিক ভরবেগ আর এখানে যদি আমি ক্রস প্রোডাক্ট করি তাহলে আমি কি পাবো? 90 ডিগ্রি মানে আর পি সাইন 91, তাহলে আর পি। এবার তুমি যদি এর ভ্যালু বসাও তাহলে আর কত হবে? আর কে আর রাখলে পি কে তুমি কি করতে পারো? এম ভি, আমরা ভরবেগ মানে ভর ইন্টু বেগ। আবার তুমি ভি কে কি করতে পারো? আর ইন্টু ওমেগা। আমরা জানি ভি ইকুয়ালস টু আর ইন্টু ওমেগা, এটা রৈখিক বেগ, এটা হলো কৌণিক বেগ। ক্লিয়ার? তাহলে তুমি এখানে আলটিমেটলি কি পেলে? আলটিমেটলি পেলে আর স্কোয়ার এম আর স্কোয়ার ওমেগা, সেটা হলো এল। এবার আমরা জানি ফ্রম নিউটন সেকেন্ড ল যে যদি কোনো বস্তুর ওপর বাহ্যিক টর্ক কাজ না করে তাহলে কোনো একটা ঘূর্ণায়মান বস্তুর কি থাকে? কৌণিক ভরবেগ কিন্তু সংরক্ষিত থাকে, আমরা জানি। তাহলে এখানে আমরা কৌণিক ভরবেগ যেটা কিনা এল, তাহলে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, সেখান থেকে আমি লিখতে পারি এল কিন্তু কনস্ট্যান্ট, কারণ এল এখানে সংরক্ষিত আছে। তাহলে এল যদি কনস্ট্যান্ট হয় তাহলে এল এর ভ্যালু আমরা পেলাম এম আর স্কোয়ার ওমেগা, তাহলে এটাও কনস্ট্যান্ট।
তাহলে আমি এখান থেকে পেতে পারি যে আর স্কোয়ার ওমেগা ইকুয়ালস টু কত, এল বাই এম। তাহলে এল যদি কনস্ট্যান্ট হয়, বস্তুর ভর এম যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আর স্কোয়ার ওমেগা সেটাও কিনা কনস্ট্যান্ট। এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে দেখো এখানে তুমি ডিডিটির ভ্যালু তুমি কি পেয়েছো, তাহলে ডিডিটি ইকুয়ালস টু পেয়েছো হাফ আর স্কোয়ার ওমেগা। তাহলে এটা কনস্ট্যান্ট হলে হাফ আর স্কোয়ার ওমেগা ইকুয়ালস টু, তাহলে ইকুয়ালস টু ডিএডিটি, তাহলে এটাও কি হবে কনস্ট্যান্ট। তাহলে হয়ে গেল আমাদের কেপলার সেকেন্ড ল প্রুফ। কেপলার সেকেন্ড ল বললো এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে, মানে সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। তো ক্ষেত্রফলের যেটা বেগ মানে ক্ষেত্রীয় বেগ এরিয়াল ভেলোসিটি, সেটা আমরা প্রুফ করলাম কি কনস্ট্যান্ট। বোঝা গেল? তাহলে এই গেল আমাদের কেপলার সেকেন্ড ল। এবার চলে আসো কেপলার থার্ড ল। কেপলার থার্ড ল কি বলছে? কেপলার থার্ড ল বলছে যে কোনো একটা গ্রহ যখন উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে তখন কি হবে, তখন সেই গ্রহের যেটা পরিক্রমণ বেগ থাকবে, ক্লিয়ার? সেই পরিক্রমণ বেগ থাকলে তার কি থাকবে, তার একটা পর্যায়কাল থাকবে বা তার একটা প্রদক্ষিণকাল থাকবে। প্রদক্ষিণকাল মানে সে পুরোটা ঘুরে আসতে কতটা সময় নিচ্ছে, তাহলে সেই গ্রহটা পুরোটা এক পাক তার কক্ষপথ চারিদিকে ঘুরতে যেই সময় নেয় সেটাকে যদি আমি টি ধরি, মানে তার প্রদক্ষিণকাল যদি টি হয়, তাহলে বলছি এই প্রদক্ষিণকাল তার বর্গ মানে টি স্কোয়ার। এই প্রদক্ষিণকালের বর্গ কি হবে, এই উপবৃত্তাকার কক্ষপথের, আচ্ছা তুমি একবার ভাবো, উপবৃত্তের আমরা কি জানি, উপবৃত্তের এটাকে বলে মাইনার অ্যাক্সিস, এটাকে বা আমরা বলি উপাক্ষ, আর এটাকে বলে মেজর অ্যাক্সিস বা আমরা এটাকে বলি পরাক্ষ। আর এই মেজর অ্যাক্সিসের এই হাফ মানে এই পোর্শনটা, এটাকে আমরা কি বলি, এই পোর্শন বা এই পোর্শন, সেটাকে আমরা কি বলি হাফ মানে সেমি মেজর অ্যাক্সিস বা অর্ধ পরাক্ষ। আর এটাকে আমরা এই হাফকে কি বলি অর্ধ উপাক্ষ। ক্লিয়ার? তাহলে এখানে বলছে এই যে টি স্কোয়ার মানে পর্যায়কালের বর্গ, সেটা কিনা এই অর্ধ পরাক্ষ, অর্ধ পরাক্ষ, এই অর্ধ পরাক্ষের ঘনফল, অর্ধ পরাক্ষকে যদি আমি এ ধরি তাহলে অর্ধ পরাক্ষের ঘনফলের সঙ্গে সমানুপাতিক। বোঝা গেল? তাহলে কি খুব সিম্পল, যে কোনো একটা গ্রহ যখন উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে তখন তার পর্যায়কালের বর্গ ওই উপবৃত্তাকার কক্ষপথের অর্ধ পরাক্ষের ঘনফলের সঙ্গে সমানুপাতিক। বোঝা গেল? তো চলো এইটা আমরা এবার প্রমাণ করি। তো এইটা প্রমাণ করতে গিয়ে আমরা কি ধরবো, আমরা আমাদের গণনার সুবিধার্থে, যেহেতু আমরা ক্লাস 11 লেভেলে পড়ছি, তাই এখন আমরা অ্যাকচুয়াল প্রমাণটা করব না। আমরা এই প্রমাণটা করার সময় ধরে নেব কি, যে কক্ষপথটা বৃত্তাকার। তাহলে কক্ষপথটা বৃত্তাকার ধরে নিয়ে আমরা এই প্রমাণটার জন্য এগোবো। তাহলে অ্যাকচুয়ালি কি পাবো, তাহলে পাবো যে যদি তুমি ধরো যে এটা সেই নক্ষত্রটা বা আমাদের সূর্য, আর এখানে আমাদের পৃথিবী ঘুরছে। ক্লিয়ার? তাহলে তুমি পৃথিবীর ভর এখানে ধরে নিলে এম। ঠিক আছে? তাহলে তুমি বলো যে এই সূর্যের ভর যদি তুমি ধরো ক্যাপিটাল এম, আর পৃথিবীর ভর যদি তুমি ধরো স্মল এম, আর এই দূরত্বটা যদি হয় আর, ঠিক? তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল কত হবে? তাহলে মহাকর্ষ বল তুমি বলবে খুব সহজে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। সূর্যের ভর পৃথিবীর ভর বাই তাদের যে দূরত্ব তার স্কোয়ার। এবার এই পৃথিবীকে এই বৃত্তপথে ঘোরাচ্ছে কে? কোনো সুতো দিয়ে বেঁধে তো সূর্য ঘোরাচ্ছে না, তাহলে সূর্য ঘোরাচ্ছে এই অদৃশ্য মহাকর্ষ বল দিয়েই। তাহলে অ্যাকচুয়ালি আমরা জানি কোনো বস্তুকে বৃত্তপথে ঘুরতে গেলে একটা বলের দরকার হয়। সেই বলটার নাম কি? সেই বলটার নাম হচ্ছে অভিকেন্দ্র বল। তাহলে এই অভিকেন্দ্র বল অ্যাকচুয়ালি এখানে কে দিচ্ছে? তাহলে অভিকেন্দ্র বল দিচ্ছে এখানে আমাদের সূর্য। তাহলে এই সূর্য যে অভিকেন্দ্র বল দিয়ে, অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি অভিকেন্দ্র বলটা কে? মহাকর্ষ বল। তাহলে যে সূর্য যেই পরিমাণ মহাকর্ষ বল দিয়ে ঘোরাচ্ছে পৃথিবীকে, সেই মহাকর্ষ বলটাই এখানে অভিকেন্দ্র বল হিসাবে কাজ করছে। তাহলে অভিকেন্দ্র বলের আমরা ইকুয়েশন কি পাবো বলো? এম ভি স্কোয়ার বাই আর। এখানে এম কিন্তু যেই বস্তু ঘুরছে তার এম, মানে এখানে পৃথিবীর এম, এটা সবসময় মনে রাখবে। তাহলে এখানে পৃথিবী ঘুরছে তাই পৃথিবীর এম। ক্লিয়ার? তাহলে পৃথিবীর এম অর্থাৎ আমরা এখানে স্মল এম আর এম ভি স্কোয়ার বাই আর হলো। তাহলে অ্যাকচুয়ালি অভিকেন্দ্র বল এই যেহেতু মহাকর্ষ বলই সাপ্লাই করছে, তাই আমরা দুটোকে ইকুয়াল করলাম। তাহলে পরের লাইনে আমরা কি পাবো? পরের লাইনে আমরা পাবো এই ভি স্কোয়ারের ভ্যালু কত পাবো বলো? তাহলে আর এটা কাটবে, স্মল এম কাটবে, তাহলে তুমি আলটিমেটলি কি পাবে? আলটিমেটলি পাবে জি এম বাই আর।
আচ্ছা জিএম বাই আর, ক্লিয়ার। এবার যদি তুমি এখানে ভি এর ভ্যালু চাও তাহলে ভি এর ভ্যালু হবে রুট জি এম বাই আর, ক্লিয়ার। এবার তুমি সেকেন্ড একটা জিনিস দেখো, যদি এই পৃথিবীর প্রদক্ষিণ কালকে যদি আমি ক্যাপিটাল টি ধরি আর পৃথিবীর বেগ আমি এখানে কত ধরে নিলাম, বেগ ধরলাম ভি, তাই তো? তাহলে রিলেশন কি বলো? আমরা জানি প্রদক্ষিণকালের ইকুয়েশন হয়, প্রদক্ষিণকাল মানে একটা সময়, তাহলে এই সময়টা কতটা, এই 2πr ঘুরে আসতে যতটা সময় লাগছে সেটাই। তাহলে এই 2πr, তাহলে আমি কি পাবো, এখানে যদি পৃথিবীর বেগ ভি ধরি তাহলে ভি ইকুয়ালস টু কি পাবো, সে কতটা দূরত্ব, সে কতটা ডিস্টেন্স অ্যাকচুয়ালি অতিক্রম করছে, তো 2πr। তার সময় কত লাগছে, প্রদক্ষিণকাল মানে যতটা ততটাই, তাহলে আমি ধরলাম ক্যাপিটাল টি। তাহলে আমরা একটা ইকুয়েশন অলরেডি জানি, বা তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে ভি ইকুয়ালস টু 2πr বাই টি, এই ফর্মুলাটা তোমাদেরকে মনে রাখতে হবে। কি করে হলো, যে এটা বেগ, বেগ মানে আমরা জানি ডিস্টেন্স বাই টাইম, তাহলে এখানে ডিস্টেন্স কতটা 2πr, আর টি মানে হচ্ছে পুরো 2πr ঘুরতে যতটা সময় লাগে এক পাকের জন্য, সেটাকে আমরা ক্যাপিটাল টি বলি, মানে প্রদক্ষিণকাল। তাহলে এই দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব বাই সময় মানে হলো বেগ, ক্লিয়ার। তাহলে এখান থেকে আমি টি সমান কি পাবো, টি সমান পাবো হচ্ছে 2πr বাই ভি। তাহলে তুমি এখানে ভি এর ভ্যালুটা এখান থেকে বসাও, তাহলে আমরা পাবো 2πr বাই রুট জি এম বাই আর। এবার তুমি যদি এটাকে উল্টে দাও তাহলে কি পাবে, উল্টে দিলে পাবে 2πr, তার সঙ্গে আবার রুট আর, আর নিচে থাকবে কত, রুট জি এম। এটা হলো টি সমান। এবার যদি তুমি টি এর স্কোয়ার করো তাহলে এদিকে কত পাবে, এদিকে পাবে 4π², আর দেখো এখানে একটা, এখানে রুটের মধ্যে মানে স্কোয়ার করলে কিউব বাই জি এম, ক্লিয়ার। মানে আলটিমেটলি দেখো তুমি পেলে এই 4 বা π² বা জিএম এ সব কিন্তু কনস্ট্যান্ট, তাহলে তুমি আলটিমেটলি পেলে যে টি স্কোয়ার ভ্যারিজাস আর কিউব, যেটা আমাদের রিকোয়ার্ড ফর্মুলা ছিল সেটা আমরা পেয়ে গেলাম। যে প্রদক্ষিণকালের বর্গ অর্ধপরাক্ষ, মানে এখানে আমরা যেহেতু বৃত্তপথ ধরে নিয়েছি তাই অর্ধপরাক্ষ মানে ব্যাসার্ধ, তাহলে তার ঘনফলের সঙ্গে সমানুপাতিক, বোঝা গেল। তাহলে আমরা ফাইনালি পেলাম কেপলারের তৃতীয় সূত্র, অর্থাৎ কেপলারের ফার্স্ট ল আমাদের কি বললো, একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে, তার একটা ফোকাসে থাকবে সূর্য বা নক্ষত্র। আর সেকেন্ড লয়ে পেলাম যে ঘোরার সময় তার এরিয়াল ভেলোসিটি বা তার ক্ষেত্রীয় বেগ, বা সে সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। আর থার্ড লয়ে কি পেলাম, থার্ড লয়ে পেলাম তার প্রদক্ষিণকালের বর্গ, উপবৃত্তাকার কক্ষপথে ঘোরার সময় গ্রহটির প্রদক্ষিণকালের বর্গ ওই উপবৃত্তের অর্ধপরাক্ষের ঘনফলের সঙ্গে সমানুপাতিক, ক্লিয়ার। তাহলে আশা করি তোমরা বুঝেছো বা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে এই হলো আমাদের তিনটে ল, এটা আমাদের ফার্স্ট ল, কেপলার ফার্স্ট ল, যেখানে আমরা পেলাম কি, যে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে আর সূর্য থাকবে যে কোনো একটা ফোকাসে। সেকেন্ড লয়ে কি পেলাম, যে ঘোরার সময় তার ক্ষেত্রীয় বেগ সমান থাকবে। আর এখান থেকে আমরা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা মাইন্ডস্টর্মিং যে কনসেপ্ট পেলাম সেটা হচ্ছে সূর্য থেকে যখন পৃথিবী দূরে থাকে তখনই কিনা গ্রীষ্মকাল, আর সূর্য থেকে যখন কাছে থাকে তখন কিনা শীতকাল, মানে যেটা আমরা হয়তো ভাবতাম তার ঠিক উল্টোটা, দূরে থাকলে গ্রীষ্মকাল, কাছে থাকলে শীতকাল, ঠিক। আর আমরা এখানে পেলাম থার্ড ল। তাহলে স্টুডেন্টস, আমাদের এই ভিডিওতে আমরা কেপলারস ল এবং প্ল্যানেটারি মোশন নিয়ে পড়লাম। আমাদের এই গ্র্যাভিটেশন চ্যাপ্টারের অলরেডি বেশ কিছু ভিডিও আপলোডেড আছে এবং এর পরেও আরও দুটো পার্ট আসবে, তোমরা সেগুলো ফলো রাখবে। আর আমার এই ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করবে বা ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে পারো। আর যদি মনে হয় এই ভিডিওতে কিছু ইমপ্রুভমেন্টের দরকার আছে তাহলে তোমরা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।